কি করছো তুমি এটা? টিফিন একটু দেখো। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আমার সাথে আজকে আপনারা দিনটাকে শুরু করুন। বাইরে একটু নয়েজ হবে কারণ আমাদের পাশে একটা ফ্ল্যাটে আর কি কাজ চলছে, ফলে ওখানে বোধহয় কিছু ইনস্টলেশনের কাজ চলছে আর কি, সেই জন্য নয়েজ। যাই হোক, আমি যথেষ্ট জোরেই কথা বলবার চেষ্টা করব যাতে জিনিসটা অডিবল হয় আর কি। তো যেমনটা বলছিলাম যে আমার সাথে দিনটা শুরু করুন। তো দিনের প্রথমেই আমি আপনাদের যেটা দেখাবো, মন ভালো করার দৃশ্য জানেনই তো, সেটা আমার গাছ পাখি ফুল ছাড়া আর কিছুই হয় না। দেখুন আমার জুঁই ফুল। আজকাল জানেন তো এইটুকুনি একটা গাছে দেখুন, অ্যাজ ইউজুয়াল দ্য ফ্লাইট ইজ কামিং। কত ফুল ফুটেছে, যেটা বলছিলাম যে এইটুকুনি একটা গাছে কতটা ফুল ফুটেছে দেখুন। এই একটা ডালে দেখালাম, ওইখানে একটা ডালে দেখালাম, আবার এইটা দেখুন এখানে একটা। তো যেটা বলছিলাম সন্ধেবেলা না, এখন মাঝে মধ্যে ধরুন কিছু লিখছি বা কোনো কিছু বলেছি, সংসারের হিসেব নিকেশের পাটটা আমার হাতে থাকে। তো লিখতে লিখতে অনেক সময় ক্লান্ত হয়ে যাই। সন্ধেবেলা বারান্দায় এসে দাঁড়ালে এটা তো আর আপনাদেরকে পাঠাতে পারবো না ব্লগের মাধ্যমে, এটা সম্পূর্ণ অনুভূতির বিষয়। এত সুন্দর লাগে জুঁই ফুলের গন্ধ, বেল ফুলও ফোটে, মানে ঠিক যেমনটা সেই পুরোনো বাড়ির ছাদে মা আর আমি হাঁটতাম সেই সময় যেরকম একটা সুন্দর গন্ধ, কামিনী ফুল, জুঁই ফুল, বেল ফুল সিজন অনুযায়ী। তো সেই রকম মাঝে মা বলছিল সেদিনকে, গত পরশু দিনই, যে চল একদিন ওই বাড়িতে গিয়ে থাকি, তোর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সদের তো ওই বাড়িটা দেখানো হয়নি। তো আমিও ভেবেছি জানেন তো, এর মধ্যে একদিন ওই পুরোনো বাড়িতে যাব, গোটা দিনটা ওই বাড়িতে কাটাবো। বহু স্মৃতি ওই বাড়িতেই, মানে আমার জন্মের থেকে বলতে পারেন। আমার জন্ম তো হয়েছে আর কি নার্সিং হোমে, যাই হোক, তারপরে সেই যে এক সপ্তাহের মাথায় মা বাবা আমাকে নিয়ে এসেছিল, সেখান থেকে ওই বাড়িতে আমার সব কিছু, আমার বেড়ে ওঠা, আমার বিয়ে হওয়া, সমস্ত কিছুই ওই বাড়িতে। আপনাদের একদিন ডিটেলে দেখাবো যে ঘরটা আমার সব থেকে ফেভারিট। আজও অবধি ওই খাটে শুলেই বোধহয় আমি, মানে কোনো চিন্তা মাথায় আসে না, সেই নস্টালজিক চিন্তা ভাবনা ভাবতে ভাবতে দু চোখের পাতা এক হয়ে আসে। এত ভালোবাসি আমি ওই বাড়িটাকে। আপনারা হয়তো বলবেন যে এত ভালোবাসি তাও কেন এই বাড়িতে আসলাম। প্রথমত হচ্ছে দেখুন, বাড়িটা না দোতলা বাড়ি, আর মায়ের যা বয়স হয়েছে তাতে একতলা দোতলা করতে মার হাঁটুর খুব প্রবলেম দেখা দিচ্ছিল, মার অসুবিধা হচ্ছিল। তো যখন এই ফ্ল্যাটটা ছিল তখন দেখুন অসুবিধা করে, বিশেষ করে বাবা মার শরীরের সাথে কম্প্রোমাইজ করে ওখানে থেকে যাওয়াটা আমার একদমই ডিসিশনে ছিল না। যখন এই ফ্ল্যাটটা আছে তখন সেটাই ইউটিলাইজ করা সঠিক ডিসিশন হবে বলে আমার মনে হয়েছিল। দ্বিতীয়ত, আমাদের বাড়ির উত্তর দিকটা একটু খোলা, দক্ষিণ পূর্ব পশ্চিম তিন দিকে একদম কম্প্যাক্ট বাড়ি রয়েছে, ফলে আলো বাতাসে যে, তো যেমনটা বলছিলাম ফ্লাইটের অত্যাচারে আর ব্লগিংই করা যাচ্ছে না। তো যেটা বলছিলাম যে আমাদের বাড়িতে সাউথটা টোটালি ব্লকড, আর পূর্বে আর পশ্চিমে যতটুকু গ্যাপ, খুবই সামান্য গ্যাপ, মানে এক হাত করে গ্যাপ আর কি, বাড়ি রয়েছে। উত্তর দিকটাই যায় একটু খোলা, ফলে প্রয়োজনীয় আলো বাতাস বাড়িতে ঢুকতো না। এটাও একটা সমস্যা, যেটা এই বাড়িতে এখনো অবধি টাচউড ভীষণভাবে সেটাকে এনজয় করি। আর থার্ড অ্যান্ড ফার্স্ট যেটা বলতে হয়, পরিবেশ। ধীরে ধীরে পরিবেশটা মানে টক্সিসিটিতে ভরে যাচ্ছিল, আর পরিবেশ যদি ঠিক না হয় আপনি কোনো জায়গাতেই শান্তি পাবেন না। পরিবেশটা ভীষণভাবে টক্সিক হয়ে গেছিল। চেনা মুখগুলো একটা অচেনা মুখোশের আড়ালে চলে যাচ্ছিল, যেটা সত্যি খুব প্যাথেটিক। সেই জন্য যখন সব কিছু উপায় ছিল এই বাড়িতে চলে আসা, কিন্তু ওই যে নারীর টান একটা তো থাকেই, জন্ম ভিটে, আমার বাবার ভিটে ওটা, সেই টানটা থাকে। তো দেখি মাঝে একদিন ভাবছিলাম
যে সময় করে একদিন ওই বাড়িতে যাব, পুরো দিনটা থাকবো, একটু হোম ডেলিভারি আনিয়ে নেব, মাকে আর ওই বাড়িতে রান্না করতে হবে না, তাহলে মাও একটু রেস্ট করবে। তো ও সন্ধ্যেবেলা আসবে অফিস থেকে, তো সেদিন আপনাদের পুরো বাবার ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো, আমার ঘর, আমার পড়ার ঘর। চলুন এখন দিনটাকে স্টার্ট করি আপনাদের হাত ধরে, আর বেশিক্ষণ কথা বলবো না। তো চলে এসেছি ডিনার, কিছু উল্টোপাল্টা বলছি, লাঞ্চে চলে এসেছি। কালকেও না আমি ভুলটা করেছি অ্যাকচুয়ালি, তাড়াতাড়ি ডিনার হয়ে গেছিলো, কিন্তু আমি প্রত্যেক দিন বলি যে এবার ব্লগটাকে এন্ড করছি, ডিনারে যাব, তারপরে শোবো, ওই ধাঁচে বলে গেছি আর কি। তো এগুলো ছোটোখাটো ভুল আর কি, হবে, সবে 3-4 মাস হয়েছে, 3-4 বছরে গিয়েও আমি শুনেছি অনেকের ভুল হয়, তো এগুলো একটু ক্ষমা ত্রুটি করে দেবেন আর কি, ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, লাঞ্চে চলে এসেছি। আজকে লাঞ্চের একদম সিম্পল মেনু আছে, ভাত আছে, ঢেঁড়স আলুর তরকারি, মুসুর ডাল আছে এখানে, আর এইখানে হচ্ছে তেলকই। আমার যখন যেটা মানে মাথায় ঢোকে, আমি বলেছি সেটা ভালো হোক মন্দ হোক সেটাই পাক খেতে থাকে। তো এখন তেলকইয়ের উপর আমার খুব ভর করেছে। এই ভর করা ব্যাপারটা না আমার তখনই খুব শঙ্কা হয়, যেটা যখন বেশি ভর করে কিছুদিন সেটা দৌড়ে চলে, তারপরে হঠাৎ করে একদিন তার প্রতি অ্যাট্রাকশনটা কমে যায়। মানে আমি মেটেরিয়ালিস্টিক জিনিসের কথা বলছি, মানে এই যে কই মাছ ভালো খাচ্ছি ঠিক আছে, হঠাৎ একদিন মনে হবে দূর আর কই মাছ ভালো লাগছে না, তখন থেকে বেশ কিছুদিন আবার কই মাছে গ্যাপ থাকবে, আবার ওটা ঘুরে আসবে। এরকমই হয় আমার খাবার দাবার জিনিসগুলো, যার জন্য মা না খুব কনফিউজ হয়ে যায়। মা হয়তো অনেকদিন পরে, তুই তো এটা ভালো খাস, সেটা বানিয়েছি, কিন্তু সেটা তখন আমার ভালো লাগে না, তখনই মার সাথে আমার সাথে খাবার নিয়ে হয়, যেটা আর বলছি না। তবে এখন অনেক কমে গেছে, এখন আর সেসব করি না। যাই হোক, এখন লাঞ্চে বসি। আজকে আমার পাখিদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে, দুপুরের এই কাজটা এগিয়ে রেখে দিয়েছি, তো এখন নিজে খাবো, তারপরে একটু মি টাইম স্পেন্ড করবো। তো চলে এসেছি সন্ধ্যেবেলা অ্যাজ ইউজুয়াল। এই যে এইটা দেখলে বুঝতে পারবেন যে সন্ধ্যেবেলা হ্যাজ অলরেডি কাম। আমি বলি না, ও অফিস থেকে ফেরার সময় কিছু না কিছু নিয়ে ফিরবে, তা আজকে এনেছে আমাদের এখানে ঘ্যাসের মাঠের চপ বিক্রি হয় আর কি। ঘ্যাসের মাঠ, তো ঘ্যাসের মাঠে একটা কাকু চপ বিক্রি করে, সে আমার ছোট্ট বয়সের থেকে দেখছি। আর আমার বাবা ওই কাকুর দোকানের চপ ছাড়া কোথাও চপ খায় না, বাবা তো কোনো জাঙ্ক ফুড খায় না, তো ওরও দেখছি এটা এখন খুব ভালো লাগে। আমি মানে ওই ওই কাকুকে মোটা কাকু বলে ডাকি, তো ওই মোটা কাকুর দোকানের চপ দেখছি বাবারও ভালো লাগে, ওরও এখন ভালো লাগে, মাও ভালো খায়। অনেস্টলি স্পিকিং, আমি আবার অজিতদার দোকানের চপটা, যারা আমার এরিয়ার লোকালে আছেন তারা এই দুটো কম্প্যারিজন বুঝতে পারবেন, ঘ্যাসের মাঠের ওই ঠেলা গাড়ির চপ নাকি অজিতদার দোকানের চপ। আমি তো অজিতদার দোকানকেই ভোট করি সব সময়। তো যাই হোক, এটাও খুব ভালো। এটা হচ্ছে না মানে আলু পেঁয়াজি লঙ্কা বেগুনি এসব পাওয়া যায়, আর অজিতদার দোকানে হচ্ছে ভেজিটেবল চপ, তারপরে ডিমের চপ, মোচার চপ, ভেজ কাটলেট, তারপরে হচ্ছে ওটা কি জানো পাউরুটি দিয়ে ওটা একটা কি মোগলাই চপ, মানে এরকম ফ্যান্টাসি টাইপের জিনিসগুলো হয়। তো আমার আবার অজিতদার দোকানেরটাই ভালো লাগে, যার যেটা পছন্দ। তো এখন সন্ধেবেলা একটু টিফিন করি, চাটা খাবো, তারপরে দেখি একটা কোনো জিনিস যদি বানানো যায়, আর তারপরে আপনাদের জন্য একটা ঝলক থাকলেও থাকতে পারে, তার জন্য কিন্তু ব্লগটা পুরোটা দেখতে হবে। কি করছো তুমি? এটা হচ্ছে টিফিন। টিফিন তো আমি জানি, একটু দেখাও একটা। এটা কে খায়? চপ, তার মধ্যে আমি বলে দিচ্ছি মুড়ি চানাচুর, বলবো পেঁয়াজ, তার মধ্যে আলু চপ পেঁয়াজি, তার মধ্যে জল, বাবারে কে খায় এটা? ভালো লাগে খেতে? বাবারে বাবা, কেমন খেতে লাগে বলো তুমি অন স্ক্রিন। না আমি খাবো না। এটা কোথাকার খাওয়া? এটা বাঁকুড়ার খাওয়া, তুমি তো জীবনে কোনোদিন খাওনি। এই প্রথম দেখছি তোমায়। ভালো লাগে খেতে? কে জানে বাবা, খাও। তো সন্ধে হয়ে গেছে, তো আপনারা বুঝতেই পাচ্ছেন আমাদের চা চপ মুড়ি সব খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলে এসছি, একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, বিশেষ করে রাত্রেবেলা, যদিও সেটা সম্পূর্ণ আনহেলদি। তো আমি আর মা দুজন মিলে, মাই করছিল, মাকে আমি বললাম দাও আমি করে দিই। এখানে মা সবকিছু কেটে রেখেছে, কি সুন্দর করে, দেখুন। কোথায় গেল সেটা, দাঁড়ান দেখাচ্ছি।
এই যে এটা মাই কেটেছে কি সুন্দর করে, তরমুজ আছে, আম আছে, ডালিম আছে, কলা আছে, আর অল্প একটু লিচু। লিচু এবছরের মতো মার্কেট থেকে প্রায় উঠেই গেছে বলা যায়। তো এখানে দুধটা জ্বালানো হচ্ছে। দেওয়া বলুন দেখে কি বানানো হচ্ছে। এটা তো দেখলে বুঝতেই পারবেন, কাস্টার্ড বানাবো। কাস্টার্ডটা আমাদের সবার খেতে খুব ভালো লাগে, আর এই গরমের সময় কিন্তু কাস্টার্ড, আইসক্রিম তো ঠিক আছে, কিন্তু কাস্টার্ডটা বেশ ভালো লাগে খেতে, বেশ সুন্দর সুন্দর ফল দিয়ে। আর এই জ্যৈষ্ঠ মাসেই না ভালো হয় বেশ, আম মিষ্টি যে ফলগুলো, তরমুজ, তারপরে এর মধ্যে লিচু বললাম, লিচু তো তাও সিজনটা পেরিয়ে গেছে, তারপরে একটু বর্তমান কলা, আর উপরে একটু গার্নিশিং এর জন্য ডালিম বা বেদানা, আর কিশমিশ কাজু তো থাকে। এই সব কিছু দিয়ে মা কিন্তু খুব সুন্দর বানায় কাস্টার্ডটা। তো তুমি বানাবে না আমি বানাবো? তাহলে আমি করে দিচ্ছি, আমি আজকে একটু ট্রাই করে দেখি। আমি আগে বানিয়েছি বলে আমার মনে পড়ছে না, তো আজকে একটু বানাই দেখি টেস্ট কিরকম হয় আর কি। মার মতো তো হবে না, তো চলুন একটু কাস্টার্ড বানানো যাক। আজকে আপনাদেরকে কি শেয়ার করা যায়, কি দেখানো যায়। তো অনেক ভাবতে ভাবতে ভাবলাম যে আমার লাইফের একটা খুব প্রেশিয়াস জিনিস, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবার মতো, তো করেই ফেলি। এখন তো কাস্টার্ডটা হতেও অনেক দেরি, আর ডিনারেরও মোটামুটি দেরি আছে। তো গার্নিশিংটা আমি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এসেছি, আপনাদেরকে পরে দেখাচ্ছি কাস্টার্ডটা। সেই ফাঁকে আমি দেখুন আমার কিছু রূপোর ইউটেন্সিলস, রূপোর মূর্তি আপনাদেরকে দেখাবো আর কি। আচ্ছা, এখানে ভ্লগের সাউন্ডটা খুব কম এসেছিল বলে আমি ভয়েস ওভারের মাধ্যমে আপনাদেরকে পুরোটা ডেসক্রিপশন দিচ্ছি। এখন প্রথমেই আমি যে থালাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের থেকে আমার জন্মদিনের গিফট আর কি। এই থালাটায় মা, আপনারা বিগত 2-3টে জন্মদিন দেখলে বুঝতে পারবেন যে সকালবেলা মা আমাকে লুচি, কচুরি, তরকারি এই থালাটাতে খেতে দেয়। থালাটা পুরোটাই সিলভারের, দেখে বুঝতে পারছেন। আর আমি আঙুল দিয়ে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে সিলভারের ভেতরের কাজগুলো, যেটা একটা নকশা, ফুলের কাজ করা। আমার বরাবরই এই সিলভারের উপরে এই যে ক্রাফটিং, যেটা এটা আমার খুব ভালো লাগে। যদিও আমি এখানে এটাই বলতে চেষ্টা করেছিলাম যে এই কাজগুলোর মধ্যে না সূক্ষ্মাতি সূক্ষ্ম নোংরা জমে যায়, আমি জানি সেটা, কিন্তু দেখুন আমাদের বর্তমান যা দিন, তাতে রোজ দিন তো রূপোর থালা বাসন ব্যবহার করা অসম্ভব ব্যাপার। এটা মানে বছরের আনুষ্ঠানিক দিনগুলোতেই বেরোয় আর কি, সেই জন্য মেনটেন করতে খুব একটা প্রবলেম হয় না। আর দুটো সিলভারের কাজ দেখুন টোটালি ডিফারেন্ট, মানে যেটা যে পোর্শনটা সিলভারের দেখুন কাজ করা, সেই জায়গাটার রূপোটা একটু ঘষা, মানে একটু অ্যান্টিকের উপর মানে থাকলে যেরকম হয়। আর রেস্ট অফ দ্য পার্ট বা পেছন দিকটা দেখুন রূপোটা একদম, আমি পেছনের পার্টটা দেখাচ্ছি দেখুন, এখানে একদম রূপোর কালারটা একদম স্টিলের মতো পুরো। আর ভেতরের কাজটাও ভীষণ সুন্দর, আমি দেখিয়েছি। দেখবেন একটা পাখি, ফুল, মানে ভীষণ নকশা করা। এগুলো না সেই পুরনো যে রয়্যাল ইমেজ, যেটা একটা ভিন্টেজ ইমেজ, সেটাকে বজায় রাখে, পার্টিকুলারলি এই অ্যান্টিক পিসেসগুলোর উপর। মানে আমার ভীষণ ভালো লাগে এটা। আর এই থালাটা আমার একটা অন্যরকম মানে অ্যাটাচমেন্ট, এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করার জন্য।
আচ্ছা, এবার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই সেটেরই, এটা হচ্ছে একটা সিলভার বাটি। বাটিটা মিডিয়াম সাইজে, ধরুন সকালে আপনি লুচির সাথে যতটুকু তরকারি বা সিম্পল ভাতের সাথেও ডাল তরকারি যেরকম খাবেন, মানে একজনের শেয়ারের জন্য দ্যাট ইজ এনাফ। আর দেখুন থালাটার সাথে কিন্তু আমি পুরো কাজে কাজ মিলিয়ে একদম মানে চুজ করেছি। এটা কিন্তু সেটে আমি মানে সেটটাকে বানিয়েছি, সেটে কিন্তু ছিল না, আমি ডিফারেন্ট থেকে চুজ করে একটা সেট বানিয়েছি। তো থালায় যেরকম দেখুন একটা নকশার কাজ করা, বাটির টোটাল গায়েতেও তাই। আর বাটির ভেতরটা আমি দেখাচ্ছি, সত্যি রূপোর জিনিসপত্র দেখলে সত্যি মনে হয় যেন সেই জ্যোৎস্না রাতের ছোঁয়ার মতো, যেরকম জ্যোৎস্নার আলো সেরকম যেন ঠিকরে বেরোয়, ভীষণ ভালো লাগে আমার। আর এগুলো তো বুঝতেই পারছেন, এগুলো একটা মনের সাথে কতটা অ্যাটাচমেন্ট। তো আমি প্রত্যেকটা জিনিস বেছে বেছে, মা বাবা ও তো ছিলই, কিন্তু সম্পূর্ণ চয়েসটা আমি করেছিলাম, ও আমাকে গিফট করেছিল বলে। এই বাটিটায় জেনারেলি মা আমাকে পায়েস দেয় আর কি, যেটা বিকেলবেলার আশীর্বাদ, বিকেলবেলা বলছি দুপুরবেলা যেটা আমাদের আশীর্বাদ হয়, তারপরে খেতে বসা হয়। তো পায়েসটা মা এটাতেই দেয়, সকালেও থাকে দুপুরেও থাকে, মানে জন্মদিন মানে বুঝতেই পাচ্ছেন এলাহি ব্যাপার। তো এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার সব থেকে পছন্দের সিলভার ইউটেন্সিল। এটা হচ্ছে একটা রূপোর চামচ। আপনারা চামচের কাজটা দেখলে আমি এটাই বলার চেষ্টা করছিলাম, দুর্ভাগ্যবশত আমার ভয়েসটা তখন ওঠেনি বলেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। চামচের হ্যান্ডেলের কাজটা দেখুন, আমি কাছে থেকে দেখাবো আপনাদের, অসাধারণ সুন্দর, অসাধারণ। এটা কিন্তু বিগ সাইজ, মানে আপনারা যদি এই চামচটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটটা নিতে পারেন। আর আমি পেছনে দেখিয়ে দিচ্ছি সিলভারের অথেন্টিসিটি যেটা, এটা আমার ঠিক মনে নেই, 92, যেমন ধরুন সোনায় থাকে 916 হলমার্ক, তেমনি সিলভারেরও এরকম একটা 92 বলে কিছু থাকে, সেটা দেখাচ্ছিলাম। আর কাজটা দেখুন অসাধারণ সুন্দর। এটা তো সত্যি একটা সেই মানে বলতেই হয় সেই কি বলবো, মানে পুরনো আমলের একটা চামচ বলেই মনে হচ্ছে। এখনকার দিনে কিন্তু এই ডিজাইনগুলো পাওয়া কিন্তু সত্যি খুব চাপের ব্যাপার, তো আমি পেয়েছি, আই এম সো লাকি। আর এটা যদি আপনাদের পছন্দ হয় এটা তো দোকানে দেখাতেই পারেন। আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে অ্যাডাল্ট মানুষের খাওয়ার চামচ, নয়তো না দোকানে ম্যাক্সিমাম যে চামচগুলো দেখায় প্লেন চামচ দেখায়, যেটা হচ্ছে বাচ্চাদেরকে অনেক সময় দেখবেন রূপোর জিনিস গিফটে দেওয়া হয়, সেটা বা গোপালের জন্য বা ঠাকুরের জন্য। এটা কিন্তু সেই চামচ না, আপনারা বারবার বলবেন যে অ্যাডাল্ট পারসন তাদের খাওয়ার জন্য বা চায়ের সরঞ্জামের চামচ হিসাবে, তাহলেই কিন্তু এই চামচগুলো মিলবে। আচ্ছা, এবার নেক্সট আসছি, দেখুন একদম একটা মানে রয়্যাল কি বলবো ইমেজ গ্লাসটার মধ্যে, বুঝতেই পাচ্ছেন এটা পুরো একদম গ্লাসটা পুরো ফ্লাওয়ার ভাসের মতো দেখতে, মানে সেই আগেকার দিনে দেখবেন যে মানে যারা একটু অবস্থা সম্পন্ন ছিলেন, আমি এগুলো বিভিন্ন সিরিয়ালে দেখেছি, তো আমার খুব ভালো লাগে, এটা একটা পার্সোনাল ব্যাপার, আমার এইগুলো খুব ভালো লাগে, আমার যে কোনো পুরনো জিনিসকে ভীষণ ভালো লাগে। তো দেখুন গ্লাসটা একদম ফ্লাওয়ার ভাস শেপের, আর গ্লাসটা কিন্তু মানে প্রায় 350 ml মতো জল ধরে আমি দেখেছি। আর জলটা মানে যখন ঢালা হয় না, মানে কি বলবো, যেন মনে হয় উপর থেকে না দেখলে যখন ফটো তোলা হয় জল না দুধ, মানে ভেতরটা পুরো সাদা, রঙটা সিলভার কালারটা পুরো একদম ঠিকরে বেরোয়, যেটা আমি দেখাচ্ছি, মানে উপর থেকে যখন ছবি নিই না, জল রয়েছে না দুধ রয়েছে আলাদা করে বোঝাই যায় না। তো টোটাল সেটটাই আমার ভীষণ ভীষণ ফেভারিট, মানে বছরের ওই একটা দিনই বের করা হয়, আবার মেজে টেজে মা সেরকমভাবে মুছে টুছে তুলে রাখে, ম্যাক্সিমাম টাইমে এটাকে লকারে রাখা হয়। এখন বিশেষ কিছু কাজের জন্য এগুলো না বছরে একটা পালিশের প্রয়োজন হয়, সেই জন্যই নিয়ে আসা হয়। আচ্ছা, এরপরে যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব স্পেশাল, এটা আমার ভেরি রিসেন্ট পারচেস করা। এটা হচ্ছে একটা কুনকো বা লক্ষ্মীর ঝাঁপি যাকে বলে। আপনারা যারা এপার বাংলায় যাদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো হয় আড়ি পেতে, যেমন আমার দিদার বাড়িতে হতো আর কি, তো আপনারা জানেন যে আড়ি পেতে তার উপর ধান দিয়ে যে লক্ষ্মী পুজোটা হয় এই আড়ির মাধ্যমেই হয় আর কি, বা মা লক্ষ্মীর আসনে আড়ি তো থাকেই, আমরা সবাই চিনি, কড়ি থাকে, সিঁদুরে গাছকৌটো থাকে, শাঁখাপলা, ধানের আড়ি এরকম থাকে। তো কাজটা আমি দেখাবো আপনাদেরকে, আপনারা একবার দেখবেন একটা আড়ির
গায়ে যেরকম বাঁশ বা বেত ওটা থাকে, মানে রিং রিং যে কাজটা, আবার সেটাকে বেঁধে বাঁধার জন্য যে একটা লম্বা যে একটা কাজ থাকে, আমি হয়তো বোঝাতে পারছি টোটাল কাজটা কতটা নিখুঁত। আর এটা কিন্তু পুজো পারপাসে না, এই যে আমি মাথায় দিলাম, এটা আমি আপনাদেরকে বলতে এটাই চাইছি, আপনারা মনে করলে বুঝতে পারবেন যে সামনে আমাদের একটা খুব শুভ অকেশান আছে। সেই অকেশানে এই আড়িটা আমার পার্সোনাল কাজের জন্য ইউজ হবে, এটা পুজোর জন্য একদমই নয়। এবং এটা আমার আপকামিং 2024 সালে ডিসেম্বরের বার্থডের জন্য আমার হাজব্যান্ডের তরফ থেকে আমার গিফট। আর এই কাজটা আমি দেখাবো। সব থেকে আমার ইন্টারেস্টিং কী লেগেছে জানেন তো, এই আড়ির একদম মানে নিচের যে কাজটা, আমি এখন দেখুন বাইরের কাজটা দেখাচ্ছি, যেটা বললাম যে বেতের যে কাজটা। আর খুব ভালো করে খেয়াল করুন, আড়ির মধ্যে দেখবেন একটা অষ্টদল পদ্ম, যেহেতু আড়িটা মা লক্ষ্মীর একটা সিগনেচার, সেই জন্য দেখবেন একদম তলায় একটা অষ্টদল পদ্ম আছে। আর আড়ির মুখটা দেখুন, আমি হাত দিয়ে ঘষে ঘষে দেখাচ্ছি, এত প্লেন, আপনার কিন্তু এক ফোঁটা হাত কাটবে না, মানে টোটাল মুখটায় না ছোট 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 বল বসানো, যার জন্য এই যে হাতটা আমি এরকম করছি, এক ফোঁটাও কিন্তু হাত চিরবে না, কাটবে না, কোনো কিছুই না। আর ভেতরে দেখুন এই যে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে অষ্টদল পদ্মটা বসানো, এমনকি আড়ির তলায় মানে যে পোর্শনটা আপনার মাথার উপরে থাকবে আর কি, এই দেখুন এই পোর্শনেও কিন্তু একটা বড় পদ্ম ফুল, মানে খুব সুন্দর। এটা কিন্তু আমার সহ জুয়েলার্স থেকে পারচেস করা, বউবাজার সহ জুয়েলার্স, মানে ওদের সিলভারের যা কালেকশন না, মানে সত্যি বলতে হয় যে হেভেন অফ সিলভার। আপনারা একবার ভিজিট করবেন প্লিজ। আমি তো এরপর থেকে যত সিলভার চাই কিনবো বলে ঠিক করেছি, সহ জুয়েলার্স বউবাজার থেকে কিনবো। আমি কিনেওছি দু একটা জিনিস, তো তার মধ্যে এটা একটা। তো চলুন দেখি এরপরে আমাদের কি থাকে, সেই ঝলকটা আপনাদেরকে দেখাই। অনেক 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 বেশি করে। আর এরপরে যেটা লাস্ট দেখাবো, আচ্ছা দেখুন এরপরেই কিন্তু উঠে আসছে যেটা, সেটা হচ্ছে একটা ভীষণ স্পেশাল একটা সিলভারের গণেশ মূর্তি। এটা কিন্তু সত্যিই আমাদের বাড়ির ভীষণ স্পেশাল। খুব ক্লোজ করে খেয়াল করে দেখবেন, আমি জানি না এখানটা আমি কি বলছিলাম, আমার কথাগুলো জাস্ট শুনুন আর ছবিটা দেখুন। এই সিলভারের যে গণেশজির মূর্তিটা আছে, দেখুন তার মাথায় একটা ছোট্ট দেখতে পাচ্ছেন একটা লাল রঙের টিপ মতো, তো এটা কিন্তু সেমি প্রিশিয়াস স্টোন, এটা কিন্তু রুবি নয়, ইন্সপায়ার্ড ফ্রম রুবি। আচ্ছা এই গণেশজির ওয়েট আর দামটা আমি বলবো না, এটা বহু পুরনো, আমার বয়স যত ধরুন তত এটা বয়স। কতটা নিখুঁত কাজ হলে আজও অবধি দেখুন এরকম মানে সুন্দর করে রয়েছে। যদিও এটা লকারে থাকে, বাবা মাঝে মধ্যে নিয়ে আসে, পরিষ্কার করে, এগুলো বছরের একটা পার্টিকুলার সময় পরিষ্কার করাতে হয়। দেখুন আমি ওই মণিটা সম্পর্কে কথা বলছি, রুবিটা যেটা খুব সুন্দর, খুব সুন্দর। আমি কিছুদিন আগে আপনারা রিলেট করতে পারবেন, সহ জুয়েলার্সে আমি দেখিয়েছিলাম এরকমই একটা গণেশ মূর্তি, এটা কিন্তু কোনো অংশেই তার থেকে কম না। আর দেখুন এটা যে ডাইসের না, সেটা কিন্তু পেছনটা দেখলে বোঝা যাচ্ছে, মানে পুরো গণেশজির পেছনে পিঠ দিয়ে, কোমর দিয়ে, এমনকি পৈতেটাও যে গেছে সেটাও কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। তো যেহেতু এটা মানে বুঝতেই পারছেন এটা একটু অন্যরকম জিনিস, এটা ঠাকুর দেবতার ব্যাপার, সেই জন্য এটার কোনো মানে দাম বা ওয়েট আমি বলছি না, আমার বলা বারণ। আর আমাদের বাড়িতে কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে এই গণেশজির পুজো হয় না কেন, দেখুন রূপো না সারা বছর রাখলে যতই ভালো কোয়ালিটি হোক সেটা কিন্তু কালচে হবে, এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাড়ির যত মানে অষ্টধাতু বা যা মূর্তি আছে সমস্ত মূর্তি কিন্তু স্নান করানো হয় এভরিডে, তো সেক্ষেত্রে রূপোর ব্যবহার করাটা খুব মুশকিল, সেই জন্য ব্রোঞ্জের বিকল্প হিসাবে গণেশজি রয়েছেন যার নিত্য পুজো হয় আর কি। তো এখানে দেখুন টোটাল সেটটাই আপনাদেরকে দেখালাম, আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। গণেশজির আইডল এছাড়াও কিন্তু আমার সিলভারের লক্ষ্মী গণেশের আইডল আছে, হনুমানজি, তাই না? বলো একটু বলো হনুমানজিটা কেমন। হনুমানজিটা খুব ভালো। ওটা আমি আমার জমানো টাকার থেকে একবার ওর জন্মদিনে, আমার হাজব্যান্ড আর কি হনুমানজি খুব ভক্ত, আপনারা দেখেছেন ও স্টাডি রুমে, তো ওইটা হচ্ছে পিওর সিলভার। হ্যাঁ প্রথমে জার্মান সিলভার ও চুজ করছিল, আমি বললাম না ঠিক আছে যখন কিনবে তখন ভালোটাই কেনো। তো পিওর সিলভারের হনুমানজি আছে, কিন্তু মূর্তিটা এখন না এক্স্যাক্টলি এখন বাড়িতে নেই আর কি, তো আমি আপনাদেরকে দেখাবো যখন নিয়ে আসবো।
মাঝে মধ্যে ওই হনুমান জয়ন্তীতে বা রামনবমীতে নিয়ে আসলে ও পুজো করে, এমনি তো নিত্য পুজো করে আর কি মাটির মূর্তিতে। তো যাই হোক এই আর কি আমার কালেকশন পুরো। এবার ও বলল যে এই গণেশজি আর কুনকোটা বাদে, আমার ঠিক মনে ছিল না কত সাল ওটা, 21 সাল, 2021 সাল বোধহয়, করোনা তখনও ছিল, তবে প্রায় চলে যাওয়ার পথে মনে আছে, মাস্টার্স বেঁধে আমরা সবাই গেছিলাম। তো এই সেটটা টোটাল 40,000 মতো পড়েছে আর কি, মানে এই বাটি চামচ গ্লাস আর থালাটা দিয়ে। তো এটা আমার গিফট ছিল। আর কুনকোটা ভেরি রিসেন্ট, ওটা কত পড়লো কুনকোটা? কুনকোটাটা মনে পড়ছে না, 100 গ্রাম অ্যাভাব ছিল। আর গণেশজিটা তো ওটা ছেড়ে দিন, ঠাকুরের ব্যাপার। তো এই ছিল। আর একটা জিনিস আপনাদের বলবো, একটা আলোচনা আপনাদের সাথে আছে, ঠিক আছে? তো বিগত 2-1 দিন আগে, তুমি এখানে এসো, তো এবার আপনাদেরকে যে কথাটা বলবো তুমি বলো। একটা দাঁড়াও, যাবে না। দেখুন মানে মানুষের কি, আমি খেটে খুঁটে ব্লগ বানাই, অবশ্যই ও হেল্প করে, মা বাবার বিশাল ভূমিকা। এবার একটু মজা করে বলছি, 2 দিন আগে যে আমি জামাই ষষ্ঠীতে অর্নামেন্ট, না জামাই ষষ্ঠীর যে ব্লগটা, মানে যেটা জামাই ষষ্ঠীতে ওই তত আনলাম, খাওয়া দাওয়া হলো, ওই যে ব্লগটা, ওই ব্লগে আমাদের ওয়াইটি স্টুডিও বলে একটা মানে চেকিং এর একটা ব্যবস্থা থাকে। যারা ব্লগ করেন তারা এটা জানবেন, যারা জানেন না, ব্লগ করেন না, তাদেরকে বলছি, আমরা ওখানে একটা গ্রাফ দেখতে পাই, মানে আমার ব্লগটা ঠিক কিরকম চলছে, কতটা তার স্পিড রেট রয়েছে, সব কিছু। তো ওখানে একটা বিশেষ জিনিস থাকে, ওখানে স্পাইক থাকে, টপ মোমেন্টস থাকে অ্যান্ড ডিপস থাকে। স্পাইক মানে ধরুন গ্রাফটা যেখানে উঁচু হয়েছে, শার্প অ্যাঙ্গেল, মানে আপনারা যে জায়গাটা বারবার করে দেখছেন। আর টপ মোমেন্টস মানে এন্টায়ার যে জায়গাটা আপনারা লেন্দি করে দেখছেন। আর ডিপস মানে যে জায়গাটা আপনাদের পছন্দ হচ্ছে না, স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন। তো স্পাইকে সেখানে ওই ভিডিওটায় 2টো স্পাইক এসছে, মানে এমন 2টো জায়গা যেটা আপনারা বারবার করে দেখেছেন। তো সেই 2টো জায়গা আমি চেক করে ফুটেজটা দেখলাম, 2টোতেই ওকে দেখা যাচ্ছে। তারপর থেকে একজনের যে কি ঘ্যাম বেড়েছে, মানে তাকে ছাড়া নাকি সবাই নাকি আপনারা তাকেই দেখতে চান। আমার খুব ইচ্ছা করছে এখানে কমেন্ট বক্সটা খুলে দিতে, যে আপনারা একটু প্লিজ ভোটিং করুন যে আপনারা কাকে দেখতে চান। তারপর থেকে বিভিন্ন মানে সেটা তো এখন বলছে, তারপর থেকে মানে আমাকে বিভিন্নভাবে ব্লগটা ওই দিন ছাড়ো, এটা করো, এখন ছাড়ো, মানে ব্লগের বিশেষজ্ঞ হয়ে গেছে, মানে ঘ্যামে আর পা পড়ছে না। তো আপনারা যদি দেখুন চলে যাচ্ছে, আপনারা যদি ওকে সত্যি দেখতে চান, আমি পারছি, এটা যদি পারি একটা পোলিং সিস্টেম করব, সেখানে প্লিজ ভোট দেবেন। তো এখন যাব একটু পরে ডিনারে, কাস্টারটা কেমন হলো আপনাদেরকে দেখাবো। দেখুন এই হচ্ছে ফাইনাল লুকটা, আপনাদেরকে দেখাচ্ছি। এইটা একটা ফয়েল পেপার মা দিয়ে দিয়েছিল, তারপরে দেখুন না, এটা আমার কি পড়ছে, এই হচ্ছে লুকসটা, সো ইয়াম্মি। দেখুন অসম এসছে, অসম। তো দেখতেই পেলেন কাস্টারডটা কিন্তু দারুণ সুন্দর। এটা না পুরোটা তো ফ্রোজেন হবে না, তাহলে টেস্টটা পাওয়া যায় না। বেশ এটা হচ্ছে একদম যাকে বলে কি বলবো, ঠান্ডা পুডিং, সেটা বলাই ভালো হবে। তো এরকমভাবেই খেতে হয় এটা। আর টেস্ট আমি একটুখানি চামচ দিয়ে টেস্ট করে দেখলাম, খুব সুন্দর এসছে। আর যে স্মেলটা যেটা কাস্টার্ডের, এটা ছিল হচ্ছে ভ্যানিলা এসেন্স। অনেক সময় বাটারস্কচ পাউডার পাওয়া যায়, আমি জেনারেলি ফ্রুট কাস্টার্ডে ভ্যানিলা এসেন্সটা মানে ভ্যানিলা পাউডারটা বেশি প্রেফার করি। তো যাই হোক, এবার মা খেতে দিয়ে দিয়েছে, ও চলে এসছে খাবার নিতে। এই যে ও রাত্রে, হ্যাঁ দিয়ে দাও, ও রাত্রে রুটি খায় আর আমরা ভাত খাই। আমার উঠে খাবে, যাই হোক আমরা ভাত খাই। তো খেতে বসে যাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি এই অবধি যখন ব্লগটা দেখছেন, ব্লগটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে, প্লিজ টু লাইক, শেয়ার